ডক্টর শশী পাঁজা, আমরা দু একটি খুব জরুরি বিষয়ে আপনাদের কিছু নিবেদন করব যাতে আরও বেশি মানুষ এগুলি সম্পর্কে অবহিত হন। আপনারা জানেন, সন্ত্রাস বিরোধী প্রচারে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেশের একটি সর্বদলীয় প্রতিনিধি দলের সম্মানীয় সদস্য হিসেবে এই মুহূর্তে বিদেশ সফরে রয়েছেন। জাপানে অত্যন্ত সুদৃঢ়ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য, দেশের বক্তব্য তিনি তুলে ধরেছেন। সে বিষয়ে ডক্টর পাঁজা সবিস্তারে বলবেন, আমি আসছি। এর মধ্যে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। সেটি হলো, গতকাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার এই কর্মসূচি, যেটা সরকারি প্রতিনিধি দলের কর্মসূচি, তার মধ্যেই এক ফাঁকে তিনি গিয়েছিলেন প্রবাদ প্রতিম বিপ্লবী রাসবিহারী বসুর সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে, এবং গিয়ে দেখেছিলেন রক্ষণাবেক্ষণ মেনটেনেন্সের ত্রুটি। কেন এই অবস্থায় থাকবেন? বিশ্ব বরেণ্য বিপ্লবী, বাংলার গর্ব, দেশের গর্ব। তিনি অ্যাম্বাসেডরের দৃষ্টি আকর্ষণ করেন। আমরা দেখলাম আজ, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর, আজ ওই রাসবিহারী বসুর সমাধিস্থলে আজ গেলেন আমাদের ভারতবর্ষের যিনি ওখানে অ্যাম্বাসেডর আছেন, সিবি জর্জ, তার সঙ্গে গেলেন সাংসদ সঞ্জয় কুমার ঝা, জেডিইউ এমপি, এবং কংগ্রেসের সালমান খুরশিদ। আরে বাংলাই তো পথ দেখালো। এতদিন ধরে নাকি ওখানে প্রধানমন্ত্রী গেছেন জাপানে, ভারতবর্ষের সরকারের বিভিন্ন মন্ত্রীরা গেছেন। কারুর তো মনেও হয়নি যে রাসবিহারী বসু স্বাধীনতা সংগ্রামে তার কি অবদান, আজাদ হিন্দ ফৌজের ভিত্তিপ্রস্তরটা রাসবিহারী বসু স্থাপন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দিয়েছিলেন। সেই রাসবিহারী বসুর সমাধিতে জাপানে, সেখানে গিয়ে যে শ্রদ্ধা জানানো উচিত, সেটা কই? ভারতবর্ষের যারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে এত এত দেশ নেতা নাকি ওখানে গেলেন, তাদের মনেও হয়নি, তাদের সময়ও হয়নি, তারা করেননি। কে করেছেন? বাংলার ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর এরা গেছেন। অভিষেক দেখেছেন কালকে রাসবিহারী বসুর সমাধি, তাতে একটা নামের ফলকও নেই, নামের ফলকটুকু নেই। সেখানে যদি নামের ফলক, তার একটু সংক্ষিপ্ত ইতিহাস যদি লেখা না থাকে, তাহলে যারা দেখছেন, যারা আরো যাচ্ছেন, যারা পরের প্রজন্ম, তো তাদেরকে একটু দেখাবার জন্য, শেখানোর জন্য, ইনফর্ম করার জন্য তো ওগুলো করার দরকার। এগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং এই ধরনের বিদেশের মাটিতে গিয়ে দেশের শ্রদ্ধেয় বিপ্লবীদের সম্মান জানানো এবং তাদের সমাধিতে সেটা যথাযথ রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে যা যা করণীয়, সেগুলো করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দৃষ্টি আকর্ষণ করেছেন, তারপর আজ প্রতিনিধি দলের বাকিরা গিয়েছেন। ফলে আমরা অভিষেককে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এই চিন্তা ভাবনার জন্য, যে তিনি সরকারি প্রতিনিধি দলের শুধু কর্তব্য করেননি, তার মধ্যে যে একটা বৃহত্তর কর্তব্য থাকে বাংলার, সেটাও করে তিনি গোটা দেশের, গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছেন। এর পাশাপাশি তিনি অত্যন্ত সুদৃঢ়ভাবে দেশের বক্তব্য রেখেছেন। আমি সে বিষয়ে বলার জন্য ডক্টর পাঁজাকে অনুরোধ করছি। তিনটি বিষয় বলে দিই। তার সঙ্গে মাননীয় শ্রী কুণাল ঘোষ বলেছেন যে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 9জন মেম্বারদের নিয়ে যে প্রতিনিধি দল গেছেন, তার মধ্যে তিনিও মাননীয় সাংসদ গেছে। তারা জাপানে আছেন। তিনটি বিষয় সেখানে। প্রথমে ব্যর্থহীন ভাষায়
প্রেসে তিনি বলে দিয়েছেন যে ভারতবর্ষের এই যে প্রয়াস, যার মধ্যে প্রায় 8টি এরকম টিম সারা পৃথিবীতে ঘুরছে, তার মধ্যে একটি টিমের মধ্যে তিনি রয়েছেন যেখানে জাপানে, প্রত্যেকেই একটাই কথা যে জাতীয় সুরক্ষা, বিদেশ নীতি এবং জাতীয় সুরক্ষার সঙ্গে কোনো আপোষ হবে না। সন্ত্রাসবাদীরা যারা রয়েছেন কিংবা সন্ত্রাসবাদ যারা করছেন তাদের সঙ্গে কোনো আপোষ হয় না। সেই ক্ষেত্রে সেই সংসদীয় দলেতেও কিন্তু বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে মাননীয় সদস্যরা গেছেন, কিন্তু যখন দেশের কথা তখন প্রত্যেকেই ঐক্যবদ্ধভাবে একটি কথাই বলছে এবং সেটা ভারতবর্ষের বাইরে সকলকে জানাচ্ছে। তাহলে এই প্রেসের মাধ্যমে কড়া ভাষায় পাকিস্তান যে চিহ্নিত 2-3টি উদাহরণ দিয়ে যে যদি জঙ্গিদের মারা হয়, যখন ভারতবর্ষ প্রতিরোধ করলো, প্রতিবাদ করলো এবং অপারেশন সিন্দুর যখন হলো, তো জঙ্গিরা মারা গেলেন যারা, তারপরে দেখা গেল যে পাকিস্তানের সৈন্যরা এসে তাদের অন্ত্যেষ্টিতে তারা উপস্থিত রয়েছেন। তাহলে সেটা একটা প্রমাণ। আর যেখানে 24 ঘন্টার মধ্যেই টিআরএফ যখন দায়িত্ব নিয়েছে, যে লস্করে তৈবারই আর একটি অর্গানাইজেশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাকে আরও তুলে ধরে বলেছেন যে ইউনাইটেড নেশনসে কিন্তু পাকিস্তান এবং আর একটা বৃহত্তর মহাদেশ তাদেরকে সমর্থন করেছিলেন, এবং তখন এই ব্যান্ড আউটফিট এটাকে যে ব্যান করা উচিত ইউনাইটেড নেশনসের লিস্টে, তাতে কিন্তু পাকিস্তান বলল না, করো না। এটাকে তিনি আবার উল্লেখযোগ্যভাবে তুলে ধরলেন। ফলে পাকিস্তান যে প্রমাণিত যে এইগুলোর সঙ্গে, এই সন্ত্রাসবাদীর সঙ্গে যুক্ত রয়েছে, সেটা পরিষ্কার তিনি বলে দিয়েছেন প্রেসে। এটা গেল একদিকে। দ্বিতীয়ত তিনি ডায়াসপোরা, যেটাকে বলে ইন্ডিয়ান ডায়াসপোরা, যারা ভারতীয়রা কিন্তু সেইখানে জাপানে রয়েছেন, সেখানে থাকছেন, তারা বলছেন আপনারা তো ভারতবর্ষে, তিনি বললেন ভারতবর্ষের তো আপনি প্রতিনিধি, আপনারা এখানে থাকছেন, ভারতবর্ষের কালচার ইত্যাদি সবটাকে নিয়ে আবার একটা বিদেশে মাটিতে আছেন। সেই ডায়াসপোরাকেও তিনি প্রকৃত অর্থে যে এই টিম এবং ভারতবর্ষ একজুট হয়ে কি ভাবছেন সেটা তাদেরকেও বলেছেন, এবং তাদেরকে অ্যাপিলও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সব রাজনীতির ঊর্ধ্বে কিন্তু তারা যেন তাদের সেই জাপানের মাটিতেও এক কথা, যে ভারতবর্ষের এই বিষয় নিয়ে বক্তব্য কি, এবং সেটা তারা ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে ডিজিটাল মিডিয়াতে সেটা তার ব্যাপ্তি ঘটুক। এটা ছিল দ্বিতীয় অংশে। তৃতীয়ত অবশ্যই যেটা কুণালদা বলেছেন, যে আপনারা দেখলেন যে পরশু তিনি গিয়েছিলেন 2টি মনীষী, ভারতবর্ষের মনীষী, বাংলার সন্তান, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। একটা তো ছিল তামাস সিমেটরিতে, যেটা দাদা কুণালদা বললেন, এবং সেটা হচ্ছে যিনি রাসবিহারী বোস, এক কথা তো থেমে থাকে না, এই যে আজাদ হিন্দ ফৌজ, রেভলিউশনারি, ইন্ডিয়ান রেভলিউশনারি, এবং তাকে শ্রদ্ধা জানিয়ে তিনি সেখানে পুষ্প নিবেদন করলেন। তার সাথে সাথে তিনি আরেকটা মন্দিরেও গেলেন, টাকাসুনি মন্দির, যেখানে আছে রাধা বিনোদ পাল, যিনি প্রাক্তন জাস্টিস ছিলেন, সেও বঙ্গের সন্তান, ভারতবর্ষের গৌরব, তারও শেষকৃত্য ওখানে হয়েছে, তাই ওখানে তিনি রয়েছেন, এবং তাকেও শ্রদ্ধা জানিয়ে। আবার পরের দিন যেটা দেখলাম, যেটা নেতৃত্ব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে ভারতবর্ষের মনীষীদের আমরা ভারতবর্ষের বাইরে ভুলে যাব না, এটাই তো আমাদের ঐতিহ্য, কৃষ্টি, এবং যখন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম যাদের অংশগ্রহণ, এটা কিন্তু বাইরে ভোলা যায় না। তিনি কিন্তু তার ব্যস্ততার মধ্যেও অফিসিয়াল ভিজিটের বাইরেও সেখানে পৌঁছে গেছিলেন। তারপর দেখলাম যেমনটি বললেন, শ্রী সালমান খুরশিদ, শ্রী সঞ্জয় কুমার ঝা, তারা ওই ডেলিগেশনে রয়েছেন, তারাও গেলেন কিন্তু ওখানে। ফলে এটা খুব তাৎপর্যপূর্ণ। সিবি জর্জকে, যিনি অ্যাম্বাসেডর, তাকে বলা হয়েছে যে এই জায়গাগুলো সংরক্ষণ করতে হবে। এই 3টি বিষয়ে তার উপস্থিতি, তার বক্তব্য, প্রেসে দৃঢ় বক্তব্য, আমরা আবারও একই কথা তুলে ধরছি। এবং এটা সত্যি যে সব রাজনীতির ঊর্ধ্বে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা একটি টিম হিসেবে গেছে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করার জন্য। তাই
এই কথাগুলোকে আমরা আবার উল্লেখ করলাম এবং তাৎপর্যপূর্ণভাবে আপনাদের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথাগুলো আপনারা যদি বলেন, আমি কি এখনই হিন্দি আর ইংলিশে সেটাকে বলবো? কেউ এখন নয়, পরে বলে নিচ্ছি তাহলে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়তে আমরা আরেকটি বিষয়, সেটি হচ্ছে বিজেপি একটা চূড়ান্ত মিথ্যাচার করছে। আরেকটি বিষয় আসছি, বিজেপি একটা চূড়ান্ত মিথ্যাচার করছে। বিজেপি বলছে, এই প্রধানমন্ত্রী এবং তার সরকার, যে দেশের এতগুলি স্টেশনকে আমরা সাজাবো, আমরা সেই স্টেশনকে, সেই এলাকার ঐতিহ্য, সেই এলাকার ইতিহাস, এগুলো ধরে আমরা স্টেশনকে সাজাবো। কৃতিত্বটা বিজেপি নিতে চাইছে, মোদী সরকার নিতে চাইছে। আমরা বলছি বিজেপি মিথ্যা কথা বলবেন না, মিথ্যাচার করছেন বিজেপি। কারণ এই যে স্টেশনগুলিকে, দেশব্যাপী ছড়িয়ে থাকা যে রেল স্টেশন, এই স্টেশনগুলিকে সেই এলাকার সংস্কৃতি, সেই এলাকার ঐতিহ্য, কিছু ক্ষেত্রে ধর্মীয় স্থান, এগুলোকে মিলিয়ে যে স্টেশনগুলোকে সৌন্দর্যায়ন এবং নতুন করে একটা কাঠামো তৈরি করা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন শুরু করেছিলেন। এই ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের 2009-2010 বাজেট, 2010 থেকে 2011 আর্থিক বছরের রেল বাজেট, ভিশন 2020, এগুলোতে স্পষ্টভাবে এটা লেখা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাবনাটা ভেবেছিলেন, একদিকে রেলটাকে ছড়িয়ে দেয়া, বিভিন্ন জায়গায় নতুন রেল লাইন, এই যে তমলুক থেকে দীঘা পর্যন্ত রেল যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন। বালুরঘাট অব্দি রেল মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন। উত্তর থেকে দক্ষিণ বাংলায় বহু রেল, ভারতবর্ষে বহু রেল। আবার যদি আপনি মেট্রো বলেন, ওপাশে দক্ষিণেশ্বর, ওপাশে বেহালা ছাড়িয়ে সমস্ত সম্প্রসারণ, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন। তার সঙ্গেই ভেবেছেন ঐতিহ্যের কথা। মেট্রো রেলের স্টেশনে দেখবেন বহু বিশিষ্ট নাগরিকের নাম দিয়ে সেই স্টেশন সজ্জিত এবং সেই নামকরণও হয়েছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, দক্ষিণেশ্বর মন্দিরের যে স্টেশন, দক্ষিণেশ্বর স্টেশনের যে টিকিট কাউন্টার, সেটা দেখতে দক্ষিণেশ্বর মন্দিরের মতো। কার পরিকল্পনা? মমতা ব্যানার্জির পরিকল্পনা। তিনি তখন রেলমন্ত্রী। যেহেতু দক্ষিণেশ্বর একটা ঐতিহ্যশালী জায়গা, তার রেল পরিকাঠামো এবং স্টেশনেও সেই আঙ্গিকটাকে প্রতিফলিত রাখা। ফলে আজকে যেটা নরেন্দ্র মোদী সরকার, বিজেপি বলছে, আমরা স্টেশনগুলিকে, এতগুলি স্টেশনকে আমরা সাজাবো, আমরা সংস্কৃতি তুলে ধরবো, আমরা অমুক তুলে ধরবো, এগুলো কয়েক বছর আগে রেলমন্ত্রী মমতা ব্যানার্জি করে গেছেন। এত বছর তোমরা সেগুলো কন্টিনিউ করোনি। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাটাকে নিজেদের বলে চালিয়ে মিথ্যা কথা বলে কৃতিত্ব দাবি করতে চাইছো। তৃণমূল কংগ্রেস এর তীব্র বিরোধিতা করছে। এই পরিকল্পনা, লাইন সম্প্রসারণ, আধুনিকীকরণ, নিরাপত্তা, মেট্রো সম্প্রসারণ, পরিকাঠামো, তার পাশাপাশি আবার রেলের সঙ্গে স্থানীয় সংস্কৃতি ঐতিহ্যকে যোগ করা, কিছু ক্ষেত্রে ধর্মস্থান হলে সেই ধর্মীয় বিষয়টিকে যোগ করা, এই গোটাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা। ফলে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা, এতদিন যেটা কন্টিনিউ করেনি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিয়ে গেছিলেন, আজ নিজেদের কৃতিত্ব দাবি করার জন্য মিথ্যাচার করছে এই কেন্দ্রীয় সরকার, রেল, এরা মিথ্যাচার করছেন। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আমি একটু ইংলিশে বলে পরের প্রশ্নগুলো নিয়ে, তো দুটো বিষয়কে আমি তাহলে ছোট করে ইংলিশে কে নেবেন? So today's press conference is to highlight two very important issues. One is the 9-member delegation team of MPs visiting Japan and other countries, presently in Japan, in which our National General Secretary and Honorable MP Sri Abhishek Bandyopadhyay is also
one of the important team members. So, firstly, three sections that I can say. One is that he did a very important press conference yesterday. Second is, or he addressed the press on this. Second is, he also appealed to the Indian diaspora. And third is his visits beyond the official scheduled program, his visits to luminaries of India who died there in Japan, which included Rash Bihari Bose, the Indian revolutionary. He is buried in the cemetery in Tama in Tokyo. And also former Justice Radha Binod Pal, also one of the sons of the soil of Bengal, who is buried there too. So he offered floral tributes, definitely on behalf of Bengal and on behalf of India. And we thank him for this, because what came out was that many visitors from India and many dignitaries from India, including political dignitaries in high offices, have been to Japan, but nobody has ever visited these cemeteries to offer tributes and respects to the Indian revolutionary Rash Bihari Bose or to former Justice Radha Binod Pal. This is one. Secondly, following his visit, what we saw was two more members of the delegation. The next day, Salman Khurshid and Sanjay Kumar Jha, they too visited these places. And what Abhishek Bandyopadhyay has done is, or what we really want to feel proud about is, that Abhishek Bandyopadhyay showed the way. Bengal shows the way. This is the way Bengal shows respect to the sons of the soil of this great country and sons of the soil of this great state, with others following suit later on. Third is, he also drew the attention of the ambassador, C.B. George, to the dilapidated condition in which these places were, where these luminaries have been buried. So the memories are there, but the names are not there. So their contribution to the Indian freedom movement and otherwise are all there in history, but somehow they have forgotten to maintain those places, and the ambassador has taken cognizance of the same. Second, importantly, he addressed the press. Abhishek Bandyopadhyay addressed the press there, and 2-3 things which have been very importantly mentioned by him is, one, rising above political interests. All members belonging to different political parties are there in Japan in this delegation to promote and to put the right picture of India's fight against terrorism, and to globally make people aware of the same and the countries aware of India's fight against terrorism. He mentioned 2 things in which he said that TRF, which claimed responsibility for the Pahalgam massacre and the killing of the tourists, that Pakistan had taken a step to not have it banned in the United Nations. So Pakistan is deeply involved in this terrorist activity and has its hand to promote terrorism, and this is something which India is representing through this delegation abroad. He had also appealed to the Indian diaspora to say that you are the greatest asset of India in Japan, and that through your digital networking, India's picture should be rightfully transmitted. This knowledge should be transferred to all. That India fights against terrorism and they must also join in with him. So this is an appeal on behalf of Trinamool Congress, and as an elected member of the Lok Sabha from Trinamool Congress, as a part of the delegation, he addressed it. This was also very important. Next is another issue, which is, and that is BJP will never stop from its fake, manipulative, and false narratives. They are experts in this. Again, the other day, Honorable Prime Minister was inaugurating many stations in India which have been newly refurbished and renovated. Now in that, the BJP is trying to promote the idea as if they are the leaders and they are the initiators of an idea that railway stations should be painted in the local,
to promote the local culture, to promote the local language, to promote the local history, to promote the local religion. But again, we need to tell BJP that people remember, people have memories. And we remember very clearly, Honorable Chief Minister now, Mamata Banerjee, was former railway minister. And during her tenure, it was her idea. She is the initiator of this idea in which railway stations across India should represent a piece of history of that local area. Now, this was an idea of Mamata Banerjee. So stop hijacking ideas and give credence and give merit to those who initiated it. So BJP, you have to stop your fake and false narrative. This is one. We have noticed also, even when the metro expansion is taking place, this was all a vision of her statement in the railways, the railway budget, which is hence subsumed now. It is no more a separate budget. It has been subsumed by this BJP government. But it was there in her statement, railway vision statement, when she was the railway minister. So this expansion, you need to give due credit to the former railway minister, Mamata Banerjee. And also, in fact, she, during her time, there were Izzat cards, there were senior citizen cards, everything has been done away with. So BJP has to stop its false narrative. India and railways have just not begun very recently. So this is very important because we found them tweeting and misusing the social media for the same. So these were two very important issues that we wanted to highlight through this press conference. আজকে নীতি আয়োগের বৈঠক ছিল, তাদের প্রধানমন্ত্রী বলেছেন যদি হাতে হাত মিলিয়ে কাজ করা যায় রাজ্য এবং কেন্দ্র, কোনো লক্ষ্য পূরণই অসম্ভব নয়, আমাদের গতি বাড়াতে হবে এবং টিম ইন্ডিয়ার মতন কাজ করতে হবে। আর বিরোধীরা বলছে যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অনুপস্থিত সেখানে বাংলার ডেভেলপমেন্ট আগেরবারে মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বলছেন কেন্দ্র রাজ্য একসাথে কাজ করতে। আমরা পরিষ্কার বলছি, এই বৈঠকের বিষয়টি সম্পূর্ণ সরকারি বিষয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গোটা বিষয়টি যা সিদ্ধান্ত নেয়ার তিনি নিচ্ছেন। এ বিষয়ে দলের তরফ থেকে আমরা কোনো মন্তব্য করব না। কিন্তু যদি কেউ কোনো প্রধানমন্ত্রী বলে থাকেন যে হাতে হাত মিলিয়ে কাজ অমুক তমুক, তো বাংলার বকেয়াগুলো গেল কোথায়? বাংলা থেকে ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছেন 4 বছরে 4,64,000 কোটি টাকার বেশি, আর বাংলা পায় 1,70,000 কোটি টাকার বেশি। বাংলায় 100 দিনের কাজ করিয়েছেন, এখানকার মানুষকে টাকা দেননি। 59 লক্ষ জব কার্ড হোল্ডারকে 37,000 কোটি টাকা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি রাজ্য থেকে। 12 লক্ষ আবাসের টাকা আপনারা দেননি, বাংলার বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। নীতি আয়োগে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যাওয়া না যাওয়া নিয়ে আমরা একটি মন্তব্যও করব না। এটা সরকার বা মুখ্যমন্ত্রী যখন প্রয়োজন মনে করবেন আপনাদেরকে এ বিষয়ে বলতে পারেন। কিন্তু যদি বিজেপি বা বিজেপির নেতারা বা প্রধানমন্ত্রী হাতে হাত মেলানোর কথা বলেন, তাহলে বাংলার মতো একটি রাজ্যকে বঞ্চিত করে টাকা না দিয়ে ফাঁকা বুলি আউড়ে বড় বড় কথা, এগুলো ওদের কথা মানায় না। হাতে হাত মেলাতে গেলে দুপক্ষকে হাতটা মেলাতে হয়, আর সেই মেলানোটা ওনাদের কর্তব্য। ওনারা বাংলার মানুষকে বঞ্চিত করেছেন, বাংলাকে অপমান করেছেন, বাংলার অধিকারের টাকা দেননি, ওদের মুখে হাতে হাত মেলানো কথাটা সাজে না। যেদিন পেহেলগামের ঘটনা ঘটেছে তারপর থেকে ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা পেহেলগামের ঘটনা আর মুর্শিদাবাদের ঘটনাকে এক করে দেখার চেষ্টা করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী কাল যখন এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে বিশেষ অধিবেশন লোকসভায় ডাকা হোক, তারপরে বিরোধী দলনেতা দেখা গেল যে মুর্শিদাবাদের বিষয়টিকে নিয়েও বিশেষ অধিবেশনের কথা বলছেন। কি বলবেন? আমাদের সামনে বিধানসভার সেশনটা বসবে, তাদেরকে তো প্রথমে বিধানসভায় উপস্থিত থাকতে হবে, তবে তো প্রশ্নটা করবেন। তারা তো বিধানসভায় উপস্থিতই থাকেন না, বয়কট করেন। তারা রাজ্যের উন্নয়নের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, চিন্তা ভাবনা নেই। তাহলে এগুলো, যেমন প্রধানমন্ত্রী কোঅপারেটিভ ফেডারেলিজমের কথা বলছেন, কিন্তু 100 দিনের টাকা বঞ্চিত, বাংলার আবাস যোজনার যে আছে সেটার জন্য টাকা যেটা মুখ্যমন্ত্রী দিচ্ছেন সেটা বঞ্চিত করেছেন। এইগুলো শুধুমাত্র ফাঁকা মানে বক্তব্য, কিন্তু প্রকৃত অর্থে বাংলার জন্য উন্নয়নের জন্য তারা কিন্তু ভাবেন না। এবং বিধানসভায় আসুক, তারপর আলোচনা হবে। আজকে শিক্ষকরা যারা যোগ্য শিক্ষকরা তারা বসেছিলেন এবং তারা
সরকারকে আপাতত তারা এখানেই বসে থাকবে। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও তারা বিকাশ করছে। দেখুন, এটা সম্পূর্ণ হাইকোর্টের যে রায় তার সঙ্গে তারা মানবেন কি মানবেন না এটা তাদের বিষয়। এই যে 26,000 যাদের কর্মচ্যুতির কথা সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছে, তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার তো সেই কর্মচ্যুতির রায়ের বিরোধিতা করছে। রিভিউ পিটিশন থেকে শুরু করে আইনে যেভাবে এনাদের চাকরির সুরক্ষা দেওয়া সম্ভব সেগুলো করছেন। অন্তর্বর্তীকালীন সময়ে কিছু রিলিফ স্টেপস সেটাও গভর্নমেন্ট নিয়েছেন। তো এখন যে সমস্ত রাজনৈতিক দলের আইনজীবীরা চাকরি খেতে হবে বলে যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছেন, যে বিজেপির সাংসদ আমি চাকরি খাওয়ার পক্ষে যারা বলেছেন, তা এখন তারাই আবার প্ররোচনা দিচ্ছেন এদেরকে। তো এদেরকে দিয়ে বসিয়ে বিকাশ ভবনের সামনে বসতে হবে, গেট ভেঙে ঢুকতে হবে, সরকারি কর্মচারী যারা বিকাশ ভবনে চাকরি করেন তাদের বাড়ি যেতে দেওয়া হবে না, পুলিশকে ইট পাটকেল মারা, এই অংশটা করাচ্ছেন। তার উপর দাঁড়িয়ে কোর্ট কিছু বক্তব্য রেখেছেন। তাতে যদি ওনারা কি করবেন সে ওনাদের ব্যাপার, মানুষ দেখছেন। শিক্ষকদের কেউ কেউ তারা বিকাশ ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে গেছিলেন, আইনি পরামর্শ চেয়েছেন, তার সঙ্গে ভাস্করবাবু মানে যৌথ এটা দ্বিচারিতা হচ্ছে বারবার। সিপিএম এর এই আইনজীবীরা বারবার দ্বিচারিতা করছেন। যে বিকাশ ভট্টাচার্য বা যে সিপিএম এর লোকেরা বলছে এদের চাকরি খাওয়া হোক, যার জন্য এসএফআই কেও উল্টো কথা বলতে হয়েছিল। এই সিপিএম এর এই বিকাশবাবু এবং তাদের লয়াররা যেভাবে চাকরি খাওয়ার পক্ষে সওয়াল করেছেন, যার জন্য এসএফআই কেও বলতে হয়েছিল এটা হতে পারে না। আবার তাদের কাছেই যদি কেউ যায় নিতে, মানে ভক্ষকের কাছে যদি কেউ যায় পরামর্শ নিতে, তাদের ব্যাপার। এসএলএসটি, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, যাদের ধর্ণা মঞ্চে গিয়ে এই বিকাশ ভট্টাচার্য এবং তার লোকেরা বসতেন, তাদের হয়ে মামলা লড়েছেন, মুখ্যমন্ত্রী যখন তাদের চাকরি দেওয়ার প্রসেস করছেন, এরাই আবার কোর্টে গিয়ে তাদের বিরোধিতা করছে। এটা কি করে হতে পারে? যে শিক্ষকরা গণতান্ত্রিক একটা রাজ্য, যার বাড়িতে ইচ্ছে যেতে পারে, যার কাছে ইচ্ছে যেতে পারে, কিন্তু যারা চাকরি খাওয়ার পক্ষে সওয়াল করেছেন, তো যদি তাদের কাছেই যাবেন। বলেছেন যে আপনারা চাকরি ফেরত পাবেন না, আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে, ফলে চাকরি ফেরত পাওয়ার কোনো জায়গা নেই, এটা বুঝেই আপনারা আন্দোলন করুন, কারণ এখান থেকে চাকরি ফেরত পাওয়া সম্ভব। আমরা এ নিয়ে কোনো মন্তব্য করব না, তার কারণ ওটা আদালতের বিষয়ে। রাজ্য সরকার আবার আদালতে যাচ্ছে, শিক্ষা দপ্তর দেখছে, আমরা দলের তরফ থেকে কোনো মন্তব্য করব না। কিন্তু এই যে সিপিএম এর লোকেরা, সিপিএম এর লয়াররা চাকরি খাওয়ার যে কাজটা করে যাচ্ছেন, কোর্টে গিয়ে চাকরি খেতে হবে, কোর্টে গিয়ে বাতিল করতে হবে, তাদেরকে বলা চাকরি হবে না, এটা কি? আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রিভিউ পিটিশন, কেন সকলের চাকরি যাবে, কেন এতগুলি পরিবার বিপদে পড়বে? তফাৎটা তো এইখানেই। অমিত শাহ আসছেন, তিনি দেখা যাচ্ছেন যে কৃষি সমবায়ের সঙ্গে যুক্ত 700 লোকের সঙ্গে বৈঠক করবেন। এই সমবায় যে আন্দোলন, সেটাকে অমিত শাহ রাজ ধরতে চাইছেন, বেশি বুঝে। দেখুন, এগুলো উনি কোথায় আসছেন, কিসের জন্য আসছেন, তাদের ব্যাপার। গণতান্ত্রিক এটা একটা রাজ্য। তিনি সেই রাজ্যে আসছেন যেখানে কৃষক আত্মহত্যা করে না, গুড। কিন্তু যেই রাজ্যগুলোতে তিনি যাচ্ছেন না সেখানে কৃষক আত্মহত্যা করছে। কৃষকদের প্রকৃত সমস্যাটা তো তিনি বুঝতে পারেন। দিল্লিতে বসে আছে তো কৃষকরা, দিল্লির উপকণ্ঠে ওরা ঢুকতে দেয় না, কেউ যায়নি, পুলিশ দিয়ে মেরেছে। তাদের কাছে কৃষকরা যখন বছর পর বছর বসে রইল, তাদের দাবি শোনার জন্য কেউ যায়নি। তিনি আসছেন এখানে আন্দোলন করার জন্য। সামনে 2026, এখন অনেকবার যাতায়াত হবে, টাকাও বন্ধ হবে, আবারও হারবে, আবার যাতায়াত হবে। অমিত শাহ আগে উত্তর দিন যে দিল্লির উপকণ্ঠে দীর্ঘদিন যে কৃষকরা বসেছিলেন আন্দোলনে, তিনি কবার গেছেন? কেন কৃষকদের দিল্লিতে ঢুকতে দেওয়া হয়নি? কেন কৃষকদের উপর লাঠি চলেছিল? কেন রাস্তায় গজাল পুঁতে দেওয়া হয়েছিল যাতে কৃষকরা ঢুকতে না পারেন? কেন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আন্দোলনরত কৃষকদের উপর জিপ তুলে দিয়ে 4 জনকে পিষে মেরে দিয়েছিল? কি ব্যবস্থা এই অমিত শাহ নিয়েছেন? আর সেই কৃষকদের বাড়িতে গেছিলেন কিনা? আগে এগুলো দিন। কৃষক বিরোধী বিজেপি, কৃষক বিরোধী সরকার কৃষি আইন করার পর প্রত্যাহার করে নিতে হয়েছিল।
এখানে আসছেন নাটক করতে, আগে পশ্চিমবঙ্গের বকেয়া টাকা দিন, খালি হাতে রাজনীতি করতে আসবেন না। সিভিক নিয়ে একটা সমস্যা হয়েছে, আপনি কোনো সমস্যা হয়নি। ময়দান থানায় একজন সিভিক অন্যায় করেছে, একটা অন্যায় করেছে। এই যে সাংবাদিকদের মধ্যে কেউ যদি লাফাতে লাফাতে গিয়ে বলে সেকুলারদের বের করে দিতে হবে, তো তাহলে কি সেটা কি গোটা সাংবাদিকদের নিয়ে সমস্যা হয়েছে বললে হবে? হবে কি? আপনি বলুন না আমায়। সব পেশার মধ্যেই কিছু ভালো থাকতে পারে, কেউ অন্যায় বিচ্ছিন্ন কাজ করেছে। তো এবার যদি কোনো সিভিক সে পুলিশের ইউনিফর্ম করে অন্যায় কাজ করেছে, তাকে অ্যারেস্ট করছে, তার এগেনস্টে ব্যবস্থা হবে। কোন পেশায় এই বিচ্যুতি ঘটেনি আমায় বলুন তো? ফলে সিভিকদের নিয়ে আপত্তি। কত সিভিক রোদে পুড়ে জলে ভিজে দিন রাত ডিউটি করেছে, ছেলে মেয়েগুলোকে কেন অপমান করছেন? সব পেশার মধ্যেই বিচ্ছিন্নভাবে সামাজিক অপরাধ কেউ করে ফেলে। আর এই ধরনের যখন আমাকে কোনো পেশা নিয়ে প্রশ্ন করবেন, তখন একটুখানি ওইটা বলে দেবেন, ভেবে নিয়ে বলবেন যে থপ করে লাফাতে লাফাতে সেকুলাররা দেশ থেকে বেরিয়ে যাও, এটা কি সব সংবাদ মাধ্যমের কথা নয় তো? তো তাহলে সব সিভিককে আপনি জড়াচ্ছেন কেন এর মধ্যে? কিন্তু প্রশ্নটা উঠেছে যে সঞ্জয়ের ঘটনার পর সরকার নিজেরাই বলেছিলেন, সঞ্জয় ঘটনার পর অন্য রাজ্যে ডাক্তারদের হাতে ধর্ষণ হয়েছে, কি বলবেন? ওড়িশায় আরজি করের ঘটনার পর ডাক্তারদের হাতে ধর্ষণ হয়েছে, তাহলে সঞ্জয়ের ঘটনার পর কি বলুন? সেটা তখন সরকার বলেছিল যে সিভিক নেওয়ার ক্ষেত্রে তাদের সিভিক যারা আছে তারা কাজ করছে, এতজন সিভিক ভালো কাজ করছে। সমাজে আপনি প্রত্যেকটা পেশা বলুন, কোথাও না কোথাও একটা ছোট পার্সেন্টেজ হলেও তো তাদের বিচ্যুতি হয়। তা বলে গোটা শ্রেণীকে এই চিহ্নিত করার মানে কি? সিভিক অন্যায় করে থাকলে কেউ গার্ড করছে না, কড়া ব্যবস্থা হোক, কিন্তু তার মানে গোটা সিভিক মানেই তারা হচ্ছে খারাপ এবং অপরাধী, এটা হতে পারে না। নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন যে প্রতিটি স্টেটের উচিত একটা করে টুরিস্ট ভালো ডেস্টিনেশন তৈরি করা, ওয়ান স্টেট ওয়ান গ্লোবাল ডেস্টিনেশন। এই যে পর্যটনের উপর জোর দিতে বলছে রাজ্যগুলো, এই রাজ্যের ক্ষেত্রে কি বলবেন? জানি না, যে রাজ্যে একটু পিছিয়ে গেছে তারা এই উপদেশটা নিতে পারেন, কারণ আমরা জানি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ট্যুরিজম পর্যটনকে প্রাধান্য দিয়েছে। এবং দুঃখের সঙ্গে বলি, পর্যটন নিয়ে তিনি বললেন, কিন্তু সেই পর্যটকদের কথা বললেন না যারা প্রাণ হারালেন পহেলগাঁওতে। এই পর্যটন করতেই আপনি প্রমোট করতে বলছেন, আপনি ওখানে কি সিকিউরিটি দিয়েছেন? তিনি সেই ভিকটিমস যারা ছিলেন তার পরিবার অবধিও পৌঁছননি। তিনি তো কাশ্মীরই পৌঁছননি, জম্মু কাশ্মীরে পৌঁছননি, তিনি তখন বিহার চলে গেলেন 24। আমরা এগুলো বলতে চাই না, পর্যটনের উপর জোর দিক নিশ্চয়ই, কিছু পর্যটকদেরও সুরক্ষা দেখতে হবে। আর বাংলায় কিন্তু পর্যটন যথার্থভাবে সেটাকে প্রমোট করা হয়, কারণ আমরা এখানে সমস্তটা পেয়ে যাই। আমরা দার্জিলিংয়ে পাহাড়ও পেয়ে যাই, আমরা সুন্দরবনও পেয়ে যাই, আমাদের সুন্দর গঙ্গা নদীও আছে। সুতরাং যথেষ্টভাবে প্রমোট করা, কারণ সুন্দর চা বাগানগুলোও রয়েছে, বিভিন্ন মন্দির রয়েছে, বিভিন্ন পর্যটনের স্থল অনেক, সমুদ্র রয়েছে, টুরিস্ট স্পট প্রচুর, হোমস্টে হয়েছে। এবং এমন নয় যে অনেক টাকা পয়সা নিয়ে আপনি ট্যুরিজমগুলো করবেন, সাধারণ মানুষও যাতে ট্যুরিস্ট স্পট হতে পারে। এবং সত্যি ওটা মন্দির, জগন্নাথ মন্দির যেটা দীঘাতে হয়েছে, আপনি দেখুন লক্ষ লক্ষ মানুষের ভিড় ওখানে, সেটাও কিন্তু রিলিজিয়াস ট্যুরিজমের একটা পার্ট হয়ে গেছে। বেলঘরিয়ায় যে ঘটনাটা, মানে জয়ন্ত সিংহ, সেটা এখনো জেলবন্দি, কিন্তু তার হুমকির ভয় নাকি এলাকার বাসীরা অভ্যস্ত। এটা নিয়ে কে বিরক্তি প্রকাশ করছে? তারা বলছেন যে তাদেরকে ভয় পান এবং যে অন্যায় করেছে তার বিরুদ্ধে পদক্ষেপ হবে, এটা রাজনৈতিক দল হিসেবে আমাদের নেতৃত্ব বলেছে। ভারতীয় জনতা পার্টি কোন বিষয় নিয়ে লাপালাপি করছেন? ভারতীয় জনতা পার্টি নির্বাচিত প্রতিনিধিরা, কিছুক্ষণ আগে আপনি জিজ্ঞেস করলেন যৌন হেনস্থার সঙ্গে কেন যুক্ত আছেন, আপনি সিভিক ভলেন্টিয়ার ব্যাপারগুলো জিজ্ঞেস, আমরা দুঃখের সঙ্গে বলি বিজেপি এমএলএ এমপিরা কারা যৌন হেনস্থা নিয়ে, কারা এই টোনটা দেন, রিলিজিয়াস টোন, যেটা সংসদে বসে তারা ভাগাভাগি কথা বলেন, এইগুলো কি সমাজের প্রতি ভালো? বহু প্রশ্ন আসে। প্রধানমন্ত্রী বলেছেন নারীদের
নারী কর্মীর সংখ্যা বৃদ্ধি করতে হবে, কর্মক্ষেত্রে নারীদের আরো বেশি যোগদান বাড়াতে হবে, আমরা নতুন আইন আনবো এবং কর্মশক্তিতে নারীদের ভূমিকা। প্রধানমন্ত্রীর কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নারী শক্তিকে কিভাবে আরো অধিকার দেওয়া যায় সেটা শিখতে হবে না। তৃণমূল কংগ্রেস একমাত্র দল সারা ভারতের মধ্যে সর্বস্তরে এমপি, এমএলএ, মন্ত্রী, একজন আমার সঙ্গেই এখানে কাউন্সিলর, পঞ্চায়েত, সর্বস্তরে এবং দলের বিভিন্ন পদে মহিলাদের অংশগ্রহণ সব থেকে বেশি। আর্থিক অধিকার, রাজনৈতিক অধিকার, প্রশাসনিক অধিকার, রোজগারের অধিকার, সব দিক থেকে পশ্চিমবঙ্গ কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, সমস্ত জায়গায় কর্মসংস্থান থেকে স্বনির্ভর, সমস্ত দিক থেকে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর হচ্ছেন পশ্চিমবঙ্গ মহিলাদের উন্নয়নে। সেখানে নরেন্দ্র মোদীর কাছ থেকে মমতা ব্যানার্জির রাজ্যকে মহিলাদের উন্নয়ন নিয়ে জ্ঞান শুনতে হবে না। আমি জানি না। না, আমরা বলি কি, দেখুন সব বিষয় আমরা যে নেবো সেটা একটা ইনকোয়ারি হয়, না, পুলিশ একটা ইনকোয়ারি করছে, প্রশাসন একটা স্টেপ নিচ্ছে লোকাল বিষয় এবং লোকালি সেই বিষয়গুলো তদবির হোক। একবারে তৎক্ষণিক আপনি প্রশ্ন করবেন আর গরম গরম উত্তর দেবো তা তো নয়। কোনো অন্যায়ের সঙ্গে আপোষ হয় না, তো জানা, হ্যাঁ সেইটা জানি, কিন্তু ইনকোয়ারিটা তো কমপ্লিট হোক। কি কারণ, কে দোষী, কে অপরাধী। না, শুধু ঘুরে আসা ব্যাপারটা নয়, সেটা যে রক্ষণাবেক্ষণের অভাব, এটাকেই আমরা বেশি হাইলাইট করছি, যেটা তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন এই দেশের। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠে আসছে আম জনতার মধ্যে, যে টোকিও থেকে মাত্র 4 কিলোমিটার দূরে রেনকোজি মন্দির রয়েছে, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্ভাব্য মানে ওনার চিতাভস্ম সেখানে সংরক্ষিত করা রয়েছে। অভিষেকের সময় হবে বা তার কি কোনো পরিকল্পনা রয়েছে যে জাপান ছাড়ার আগে এবার এই গতিতে যাও? দেখুন, আমরা তো তার সফরসূচিটা পুরো জানি না। সফরসূচিটা পুরো আমরা জানি না, একটা ঠাসা ব্যস্ততার মধ্যে রয়েছে। সেখানে উনি যেখানে রয়েছেন সেখান থেকে কোনটা কাছে, কতটুকু সময় বার করতে পারছেন, এগুলো না জেনে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। তাছাড়া আপনি যে বলছেন সেটা এখনো ওটি মানে দুর্ঘটনা কি দুর্ঘটনা নয় সেটা আলাদা বিষয়। নিশ্চয়ই ওটা একটা দেখতে যাওয়ার মতো বিষয়, কিন্তু আমরা না জেনে কোনো মন্তব্য করব না, কারণ ওনার এই ব্যস্ত শিডিউলের মধ্যে ঠিক কখন কোথা থেকে কিভাবে সময় বার করতে পারছেন এটা জানাটা আমাদের পক্ষে সম্ভব নয়। আজকে রাহুল গান্ধীও কিন্তু কাশ্মীরে গেছিলেন, গতকাল তৃণমূলের প্রতিনিধি দলটা গেছিলেন, কি বলবেন? মানে ওখানে গিয়ে তিনিও বলে এসেছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। না, আমাদের যে 5 মেম্বার টিম গিয়েছিল, সাংসদরা যারা গেছেন, একবারই মাটির স্তরেতে সকলের সঙ্গে কথাও বলেছে এবং সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন যে আপনি এই টিমটা পাঠিয়েছেন। তিনি সত্যি আশ্বস্ত হয়েছেন যাতে তাদের কাছে 5 জন সাংসদ এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে পাঠিয়েছেন তাদের কথা শোনার জন্য, এবং ওই যে 3টি যে ক্রস বর্ডার শেলিং হচ্ছে উরি, রাজৌরি, ওই পুঞ্চেতে, সেই বিষয়ে কত মৃত্যু হয়েছে, এটাও যে প্রধানমন্ত্রীর বক্তব্যে কিংবা প্রশাসনের স্তর থেকে পদক্ষেপ নেওয়া দরকার, এইগুলোই ডেলিগেশন ওখানে গেছে এবং তাদের সঙ্গে মিশে কথা বলেছেন। এবার আপনি বলছেন রাহুল গান্ধীও গেছেন, তার সফরসূচি চলছে, তারপর উনি যেমন বক্তব্য বলবেন তখন আমরা সকলেই শুনবো। জাল ওষুধ চক্র, সেটাতে যেমন বাংলার অনেকেই গ্রেপ্তার হয়েছেন, মুখ্যমন্ত্রী অত্যন্ত সক্রিয়, কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম যে কারখানা মানে যেগুলোকে চিহ্নিত করা হয়েছে সেগুলো কিন্তু বিজেপি শাসিত 2টো রাজ্যে, এবং সেখান থেকে এই জাল ওষুধ তৈরি হয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া হয়, এমনকি বাইরে। তবে এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কি দায়িত্ব পালন করছেন, বা এখানকার বিজেপি যারা প্রতিদিন মিছিল করে জাল ওষুধের কারবারি বন্ধ করতে হবে, কি বলতে চান?
বিজেপির কোনো আন্দোলনের কোনো টার্গেট আছে, কোনো লক্ষ্য আছে, কোনো নির্দিষ্ট পারপাস আছে? নেই, পারপাসলেস এখন। সুতরাং সেটা নিয়ে আমরা বলবো না। আমাদের শুধু এইটুকু বলা যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু একটা রেগুলেটরি মেকানিজম রাখে, এবং এই যে ওষুধগুলো আছে সেগুলো ব্যাচ ওয়াইজ চেকিং করা। আপনি দেখবেন 23 তারিখেও একটি অ্যাডভাইজারি বেরিয়েছে ড্রাগ হোলসেলার্স এবং রিটেলার্সের জন্য ফর পারচেস অফ মেডিসিনস ফ্রম অথেন্টিক সোর্স টু ট্রেস টু দি অরিজিনাল ম্যানুফ্যাকচার। মানে যে অরিজিনালি ম্যানুফ্যাকচার করছে ওষুধ, তার যে ওষুধটা তারপর রিটেল হচ্ছে, এখানে হোলসেল হচ্ছে, কনজিউমার যিনি ওষুধগুলো ব্যবহার করবেন, খাবেন, তারাও যেন এই বিষয় নিয়ে অবগত থাকেন। এই অ্যাওয়ারনেসটাও অ্যাডভাইজারি রূপে স্বাস্থ্য ভবন থেকেও এসছে। পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু একটি পরিষ্কার একটা রেগুলেটরি মেকানিজম আছেন। আপনি দেখবেন ব্যাচেসে আসে, তো আপনি যখন ওষুধ প্রকিওর করেন, আমি টেন্ডার ইত্যাদিগুলোর মধ্যে যাচ্ছি না, সেগুলো নিশ্চয়ই করে যখন ব্যাচগুলোতে আসে, এই ব্যাচগুলোকে র্যান্ডম কিন্তু চেকিং করা, এবং তাতে যদি কোনো গোলমাল কিছু দেখা যায় পুরো ব্যাচটাকে ডিসকার্ড করা এবং অরিজিনালি যে ম্যানুফ্যাকচার আছে তার কাছে যায়। আমাদের এখানে সরকারি ল্যাব আছে, আরও 7টি এরকম প্রাইভেট NABL ল্যাব আছে যেখানে ওষুধগুলো চেকিং হয়। ফলে এই যে আপনি দেখছেন যে ওষুধগুলো, যেটা আপনাদের চ্যানেলেও দেখাচ্ছেন, এটা কিন্তু প্যান ইন্ডিয়া। এটা প্যান ইন্ডিয়া যে এই ওষুধগুলো স্পুরিয়াস, এই ওষুধগুলো খেলে কোনো কাজই হবে না কিংবা অকাজ ইত্যাদি অসুবিধা হতে পারে। ফলে এটা সারা ভারতবর্ষকে তারা অবগত করা দরকার যে কনজিউমার যদি অ্যাওয়্যার থাকে তাহলে এই ওষুধগুলো নেবে না, ব্যাচ নাম্বার ইত্যাদিগুলো দেখে। আমাদের ওই নিশ্চয়ই উন্নত করা যায়, যারা ম্যানুফ্যাকচারার্স আছে তাদেরকে তো উন্নত করতে, তবে এটাও দেখে নিতে হবে যে ধরুন এই যে ওষুধের দামের বৃদ্ধি, লাইফ সেভিং মেডিসিন গভর্নমেন্ট, কেন্দ্র সরকার দাম বাড়িয়ে দিল, এটা নিয়ে চিন্তা নেই, এটা নিয়ে প্রতিবাদ হবে না কেন? প্রাইভেটাইজেশন কোনটাকে প্রমোট করছি আমরা তো বলছি কোভিড মতো অসুখ হলো, কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেট আমার ছবি থাকবে, এটা প্রাধান্য যদি পায় তাহলে আপনি অসুখকে অ্যাড্রেস করবেন কেন? কি করে? আপনি যদি ওষুধের 3 গুণা দাম বাড়ান, মানুষের জীবনটাকে প্রাধান্য দিলেন না, কিন্তু আমার ছবি আছে কিনা সেটা দেখে নিলেন। মানে আমরা কোনো লড়াই, রাজনৈতিক লড়াই নয়, প্রাধান্য দিতে হবে। ফলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও ভাবতে হবে যে মানুষ কিন্তু ওষুধ কিনবে, ওষুধ চাইবে। এবার ধরুন এই এত ব্যাচ যদি আপনি বলেন এত স্পুরিয়াস ইত্যাদি, এইটা কোনো পথ তৈরি করে দিচ্ছে না যে আবার দাম বাড়াবো? আপনি তো একটা কেওস তৈরি করে দিলেন, তাহলে কি আবার একটা দাম বাড়ানোর অভিসন্ধি আছে কি না চিন্তা করতে হবে। এখানে এই রাজ্যের মানুষ চিন্তা করছে না, কারণ এই রাজ্যের মানুষ স্বাস্থ্যসাথীর মতো একটা ছাতা পায়, সেখানে সরকারি হাসপাতাল আর কিছু অসরকারি হাসপাতাল যেখানে স্বাস্থ্যসাথী আপনি ওষুধের এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। তাই জন্যে ওষুধও আমরা রাজ্য সরকার দিচ্ছে, যন্ত্রপাতিও রাজ্য সরকার দিচ্ছে, এই কাভারেজটা পাচ্ছে, ইউনিভার্সাল একটা ইন্স্যুরেন্স মতো রাজ্য সরকার করছে, কিন্তু এই সাংঘাতিক দাম বাড়ানোটা কিন্তু চিন্তার বিষয়। যার জন্যে আমাদের জেনেরিক নেমে ওষুধগুলো হয়, তার দাম অনেক কম হয়, ন্যায্য মূল্য ওষুধের দোকান আছে, ন্যায্য মূল্য ডায়াগনস্টিক শপ টেস্ট করার জন্য আছে ল্যাবরেটরি। এই বিষয়টা পুরো সামগ্রিক দেখতে হবে। কিন্তু হ্যাঁ, নিশ্চয়ই যত উপভোক্তা যে আছে সে সচেতন হওয়াটা খুব জরুরি, এবং নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারও তার পদক্ষেপ নেবে যাতে এই ওষুধ যেই ম্যানুফ্যাকচারার্স যারা আছেন তাদের উপরেও কিছু আরও বাধ্যবাধকতা থাকা, অ্যাকাউন্টেবিলিটি, এগুলো যেন থাকে। বিজেপি শাসিত রাজ্যগুলোতেই বেশি হচ্ছে, মানে দুটো রাজ্যে দেখা গেছে সবচাইতে বেশি এই ধরনের জাল ওষুধের কারবার। তা বিজেপি আন্দোলনে যে নেমে গেল কেন? তাহলে জানলই না, বললাম তো দিশাহীন, তা নেমে গেল। সুস্বাস্থ্যের অধিকার সকলেই, স্বাস্থ্যের জায়গায় রাজনীতি হয় না, নেমে গেলাম ঝান্ডা নিয়ে। থ্যাংক ইউ। মেদিনীপুরে ওই জায়গায় খুনের মামলায় NIA একজনকে অ্যারেস্ট করেছে, সে হচ্ছে তৃণমূলের ওখানকার লিডার, প্রাক্তন প্রধান। হঠাৎ NIA এসে এই NIA বা এই ধরনের এজেন্সিগুলো, এগুলো বিজেপি শাখা সংগঠনের কাজ করছে। পূর্ব মেদিনীপুর আরও একাধিক জায়গায় যান, বিজেপি থেকে লিস্ট দিয়ে দেয় যে একে একে হ্যারাস করতে হবে। NIA-র কাজ হচ্ছে ডেকে ডেকে বলা যে ভাই তৃণমূল করো না, একটু এলাকার বাইরে থাকো, দুজনকে অ্যারেস্ট করে ভয় দেখাবো। ওটা হচ্ছে NIA যত তৎপর হবে তত বুঝতে হবে
যে ওখানে বিজেপি দুর্বল হয়েছে, সেই জন্যেই তারা তাদের শাখা সংগঠনকে ব্যবহার করছে। ওখানে কার্যত বিজেপির দলীয় নির্দেশে এনআইএ দীর্ঘদিন ধরে, এবং ওখানে সিবিআই এর একটা টিমও একদম বেছে বেছে এক একটা মামলায় এতজনকে নোটিশ পাঠিয়ে গরিব মানুষ তাদের ডেকে হ্যারাস করে এইসব ভোট আসছে, এই ধরনের জিনিসপত্র আবার শুরু হচ্ছে। আবার উত্তর পেয়ে যাবে ভালো করে ভোটের, গোয়ারা হারবে না। এনআইএ এই জন্যে তো এত ব্যস্ত থাকছে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল যারা বিরোধিতা করছেন বিজেপি, তার পিছনে যাও, যার জন্য জ্যোতি মলহোত্রা বেরিয়ে যায়, আরও কী সব নামগুলো বেরিয়ে যায়, অনেক পরে ধরা যায়। 2023-24 সোশ্যাল মিডিয়াতে এই ওয়ার্নিংটা ছিল এই ভদ্রমহিলার সম্বন্ধে, কিন্তু এনআইএকে যদি আপনি ব্যস্ত রেখে দেন, যাও ছোট রাজনৈতিক পার্টির লিডারদের পিছনে ওদেরকে ধরো, ইত্যাদি করো, ভূপতিনগর 2 বছর লাগে চার্জশিট ইত্যাদি, এগুলোকে জিয়ে রাখা হচ্ছে। এই যে কর্ণাটকে 2026 কর্ণাটকে ওই মণিরত্না বিজেপির এমএলএ যে কুৎসিত ধর্ষণের অভিযোগ তার বিরুদ্ধে, মহিলার মুখে প্রস্রাব করে দেয়া অভিযোগ, ইঞ্জেকশন দিয়ে ভাইরাস ঢোকানো, তো কই মহিলা কমিশন কোথায়, মানবাধিকার কমিশন কেন্দ্রের, এগুলো সব কোথায়? এগুলো কি শুধু পশ্চিমবঙ্গ আর অবিজেপি রাজ্যগুলোতে রাজনীতি করার জন্য তাদের প্লেনের টিকিট কেটে দেওয়া হয়? তো বিজেপি শাসিত রাজ্যে যেগুলো হচ্ছে সেগুলো ওখানে কোথায় থাকে তারা তখন?